হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি তুমি যাকে ভালোবাসো গল্পের চতুর্থ পর্ব নিয়ে। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা, আর আজকে গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম তো রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে বুবাই। তোমরা মন দিয়ে গল্প শুনছো তো? গল্প কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, একটা লাইক করতে কিন্তু ভুলো না। গল্পের শেষে অবশ্যই গল্পটা শেয়ার করে দিও নিজের প্রিয়জনদের মধ্যে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের গল্প। শব্দ করে রাত 12টায় ফোনটা বেজে উঠল আরাত্রিকার। ফোন সাইলেন্ট করে রাখার অভ্যাস একেবারেই নেই ওর। বয়স্ক দুজন মানুষের বাড়িতে থাকে, তাই জন্য ফোনটা সবসময় লাউডেই রাখে আরাত্রিকা। ধরফর করে বিছানায় উঠে বসলো ও। ঘুম চোখে ফোন নাম্বারটা না দেখেই রিসিভ করে ফেলল। হ্যালো। ওদিক থেকে কোনো রিপ্লাই না আসায় আরও একবার আরাত্রিকা বলে উঠল, হ্যালো, কে বলছেন? তখনও উল্টো দিকে একেবারেই নিস্তব্ধতা। এবার খানিকটা বিরক্ত হয়ে উঠল ও। কথা বলবেন না যখন, এত রাত্রে ফোন করেছেন কেন? উত্তরটা এলো ফিস ফিসে গলায়। আরু আরু মাই জান, রিয়েলি লাভ ইউ আরু। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল আরাত্রিকার। মুহূর্তেই ছুটে গেল ঘুম। এই গলাটার সঙ্গে অত্যন্ত পরিচিত ও, কিন্তু ওর নাম্বার পেল কোথা থেকে এই লোকটা? তুমি তুমি কি করে আমার নাম্বার পেলে অনির্বাণ? হ্যালো হ্যালো অনির্বাণ, হ্যালো। কানে ফোনটা নিয়ে অনেকক্ষণ বসে রইল আরাত্রিকা। কখন যে ফোনটা কেটে গেছে খেয়ালই নেই ওর। সবকিছু তো মোটামুটি ঠিকই হয়ে এসেছিল। আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিল নিজেকে। হঠাৎ কোথা থেকে আবার সেই পুরনো ভীতি এসে জড়ো হচ্ছে। কি অন্যায় করেছে ও? কেন এই মানুষটা ওকে তাড়া করে বেড়াচ্ছে? কষ্টটা ধীরে ধীরে ভয়ে পরিণত হচ্ছে আরাত্রিকার। পা দুটো গুটিয়ে নিয়ে বিছানার এক কোণে প্রায় সিঁধিয়ে গেল ও। হাতে তখনও ধরা ফোনটা। প্রচণ্ড নার্ভাস লাগছে। হাত পা কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। বারবার অনির্বাণের ঠান্ডা গলার শব্দটা কানের মধ্যে যেন আঘাত করছে। তবে কি এখানে এসেও শান্তি নেই? তবে কি সুখে স্বচ্ছন্দে বেঁচে থাকার অধিকারটুকু নেই ওর? ঠিক সেই মুহূর্তেই আবারও বেজে উঠল ফোনটা। হ্যাঁ, আবারও একই নাম্বার থেকে। তার মানে আবার অনির্বাণ ওকে কল করছে। ফোনটা খাটের এক কোণায় ছুঁড়ে ফেললো আরাত্রিকা। না না, এ ফোন কিছুতেই ধরবে না ও। পালিয়ে যাবে, যেদিকে দু চোখ যায় সেদিকে পালিয়ে যাবে। কিন্তু যাবেটাই বা কোথায়? সবেমাত্র মাথায় একটা ছাদ পেয়েছে, এখনই কোথাও যেতে পারবে না ও। হঠাৎ করেই প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হলো আরাত্রিকার।
দু হাত দিয়ে মাথাটা চেপে ধরল ও। উফ উফ, আর পারছি না মা, মা গো, আর পারছি না। আর কত শাস্তি দেবে আমাকে ভগবান? আর কত, আর কত, কত শাস্তি দেবে? কান্নায় ভেঙে পড়ল আরাত্রিকা। আজ আবারও একবার ইচ্ছা হলো পালিয়ে যেতে। তবে কি আর কোনোদিনই স্বাভাবিক হতে পারবে না ও? ততক্ষণে ফোনটা বাজতে বাজতে থেমে গিয়েছে। খাটের হেডবোর্ডে মাথাটা হেলিয়ে দিয়ে চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে বসে রইল আরাত্রিকা। না, আজ আবারও ঘুম হবে না। আজ আবারও কেটে যাবে গোটা একটা রাত। কঠিন কালো নিকষ অন্ধকার যেন চারিদিক থেকে গিলে খেতে আসছে আরাত্রিকাকে। কোথাও এক ফোঁটা আলোর দিশা খুঁজে পাচ্ছে না ও। এবার আর ফোন নয়, এলো একটা নোটিফিকেশন, মেসেজ। অনির্বাণকে এবার আরাত্রিকাকে মেসেজ করছে। ইচ্ছে করছে না আরাত্রিকার এগিয়ে গিয়ে মেসেজটা পড়তে। চুপ করে খানিকক্ষণ বসেই রইল ও। তারপর কি মনে হতে ধীরে ধীরে এগিয়ে গেল ফোনের কাছে। কিন্তু নোটিফিকেশন এসেছে সেই ক্যাফের অফিসিয়াল নাম্বারটা থেকে। নিষ্পলকে রাত জেগেছ, দুঃখ পেয়েছ কতই না। তোমার কষ্ট আজান দিলে আমিও যে আর ঘুমোই না। অন্য কোথাও চোখের জলে ভিজছে বালিশ মধ্যরাত। কোথাও তখন সঙ্গোপনে হৃদয় ছুঁয়ে আমার হাত। মেসেজটা কতবার যে পড়েছে আরাত্রিকা তার হিসেব নেই। যতবারই পড়েছে ততবারই মনে হয়েছে ওর মনের মধ্যে তৈরি হওয়া ওই দগদগে ক্ষতটায় কেউ যেন ভালোবাসার প্রলেপ বুলিয়ে দিয়েছে। দুঃখ, কষ্ট, ভয় এক নিমেষে যেন উধাও হয়ে গিয়েছে। আর কোথা থেকে এসে জড়ো হয়েছে এক রাশ অভিমান। আপনা থেকেই ঠোঁট দুটো ফুলে উঠল আরাত্রিকার। চোখের কোণ বেয়ে ঝরে পড়ল নোনা জল। এই মুহূর্তে কেউ নেই ওর কাছে। আর শুধু এই মুহূর্তেই কেন, ওর নিজের বলতে সত্যিই কি কেউ আছে? প্রশ্নটা মাথায় আসতেই আবারও মেসেজটার দিকে চোখ পড়ল ওর। রাগ হলো উল্টো দিকের মানুষটার উপরে। মেসেজ করছে, ক্যাফেতে গেলে দূর থেকে ওকে লক্ষ্যও করছে নিশ্চয়ই, কিন্তু এগিয়ে এসে কথা বলছে না। এমনকি যে ফোন পর্যন্ত করলো, তবুও ফোনটা রিসিভ করলো না। এবার আর সময়ের তোয়াক্কা না করেই ক্যাফের অফিসিয়াল নাম্বারটা ডায়াল করে ফেলল আরাত্রিকা। রিং হওয়া শুরু হতেই বুকের মধ্যে অদ্ভুত একটা তোলপাড় শুরু হলো ওর। কল তো করে ফেলল, কিন্তু বলবেটা কি? আচ্ছা, এত রাত্রে এই ধরনের একটা মেসেজ পাওয়ার পর আরাত্রিকার কি রাগ হওয়া উচিত? কিন্তু কই না তো, বরং মেসেজটা পাওয়ার পর কিছুক্ষণের জন্য হলেও অনির্বাণের নামটা ভুলে গিয়েছিল ও। কেটে গেল ফোন, কেউ ধরল না। আবারও মুষড়ে পড়ল আরাত্রিকা। অনেক ভেবে চিনতে শেষে ভয়েস মেসেজ করল। কেন এইভাবে জ্বালাচ্ছেন? আমি যে আর এত কিছু সহ্য করতে পারছি না, পারছি না। ভয়েস মেসেজটা ঢুকতেই একটু অবাক হয়েছিল অহন। এত রাত্রে এইভাবে ভয়েস মেসেজ একেবারেই এক্সপেক্ট করেননি মিস্টার শেফ। আজ একটু ঘুম আসছিল না ওর। ব্যালকনিতে বসে বসে এক্সপেন্সিভ একটা ওয়াইনে চুমুক দিচ্ছিল ও। ফ্রান্স থেকে আনিয়েছে এটা, প্লাম,
ডার্ক চকলেট আর ফ্রেশ ব্ল্যাক গ্রেপ দিয়ে তৈরি এই ড্রিঙ্কটা মন খারাপের একেবারে অব্যর্থ ওষুধ। হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় এই বিষয়গুলোই খুব অ্যাট্রাক্ট করত অহনকে। বারবার মনে প্রশ্ন জাগত, আচ্ছা, খাবার কি মানুষের মন ভালো করতে পারে? আজ এত দিনের পড়াশোনা এবং অভিজ্ঞতায় যেটুকু জ্ঞান অর্জন করেছে সবটুকুই নিজের এই ক্যাফেটায় উজাড় করে দিয়েছে ও। মেনু তৈরির সময় নিজের কাছের বন্ধু সাইকোলজিস্ট অনুভবের কাছ থেকে বেশ কিছু আইডিয়াও নিয়েছিল ও। ওর এই স্টার্ট আপ এতটাই ইন্টারেস্টিং মনে হয়েছিল অনুভবের যে সে নিজেও বেশ কিছুটা ক্যাপিটাল ইনভেস্ট করতে চেয়েছিল ক্যাফেটায়। কিন্তু অহনের ইচ্ছা ছিল একেবারেই একা, কারো সাহায্য ছাড়া নিজের হাতে করে এই ক্যাফেটা তৈরি করা। আর তার জন্য কারোর কাছ থেকেই কোনো সাহায্য নেয়নি ও। শুধুমাত্র কিছু ইনফরমেশন আর অক্লান্ত পরিশ্রম, এই দুটোর সাহায্যেই ক্যাফেটাকে দাঁড় করিয়ে ফেলেছে। আসলে ছোট থেকেই বড্ড জেদি ছেলেটা। হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় বাবার কাছে অনেকবার অনেক কিছু শুনতে হয়েছে ওকে। এই কেরিয়ারের যে কোনো ভবিষ্যৎ নেই তা একেবারে নিশ্চিত ছিলেন অহনের বিজনেসম্যান বাবা। এদিকে ছোট থেকে মায়ের মতো রান্না করতে খুব ভালোবাসত অহন। খানিকটা জেদ করেই চেয়েছিল হোটেল ম্যানেজমেন্ট পড়তে। শেষ পর্যন্ত রাজি হননি বাবা, যদিও তাতে নিজের স্বপ্নকে ভেঙে যেতে দেয়নি অহন, বরং আরও খানিকটা বেশি উদ্যম নিয়ে শুরু করেছিল পড়াশোনা। সুযোগও এসে গিয়েছিল ব্যাঙ্গালোরের নামকরা একটা ইনস্টিটিউশন থেকে। পরিবারের সঙ্গে তখন মুম্বাইতেই অহন। সেখান থেকে কাউকে কিছু না জানিয়েই ব্যাঙ্গালোর পাড়ি দিয়েছিল ও। নিয়েছিল এডুকেশন লোন, যদিও মামার বাড়ির সাপোর্ট শুরু থেকেই পেয়েছে অহন। আর মা চলে যাওয়ার পর একমাত্র নাতি হওয়ায় মামার বাড়ির যাবতীয় যা সম্পত্তি সব কিছুরই একমাত্র উত্তরাধিকার ছিল অহন। শান্তিনিকেতনে অহনের মামার বাড়ি। ব্যাঙ্গালোর থেকে কলেজ ক্যাম্পাসিংয়ে ব্যাংককে একটা ভালো মোটা মাইনের চাকরিও পেয়ে গিয়েছিল অহন, কিন্তু তাও ফিরে এসেছিল শান্তিনিকেতনে। ছোট থেকে তো এটাই চেয়েছিল, আর সেই জন্যই নিজের আর নিজের মায়ের স্বপ্ন সত্যি করে নিজের ক্যাফেটা এখানেই শুরু করেছিল ও। যদিও একটা আক্ষেপ মনের মধ্যে এখনো খোঁচা দিয়ে যায়, ইস, মা যদি আরও কিছুদিন বাঁচত। মায়ের হাত দুটো ধরে এই ক্যাফেটায় নিয়ে আসতো ও, আর তারপর সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতো, সারা জীবন তোমাকে রাঁধুনি বলে যারা যারা অপমান করেছে তাদেরকে আজ দেখিয়ে দিলাম মা, রান্না করেও কেরিয়ার তৈরি করা যায়, রান্না করেও মানুষের সেবা করা যায়, পাশে দাঁড়ানো যায়। মানিব্যাগ থেকে মায়ের ফটোটা বের করে আনলো চোখের সামনে। তারপর চোখটা বন্ধ করতেই ভেসে উঠল আরাত্রিকার মুখটা। টানা টানা চোখ, লম্বা চুল, আর একদম ওর মায়ের মতোই মায়া মায়া মুখ। হঠাৎ করেই বুকের মধ্যে অদ্ভুত একটা যন্ত্রণার অনুভূতি হলো অহনের। গলার কাছটায় কিছু একটা দলা পাকিয়ে এলো। মনে হলো যে সে ভালো নেই। আজ এই দামি রেড ওয়াইনও কাজ করল না যেন। মুহূর্তের মধ্যেই স্বভাব বিরুদ্ধ কাজটা করে ফেলেছিল অহন। এত রাত্রে কি মনে করে নিজের মনের কথা গেঁথে ফেলেছিল কটা লাইনে, আর তারপর সেন্ড করে দিয়েছিল আরাত্রিকার ফোন নাম্বারটায়। কিন্তু রিপ্লাই যে আসবে এমনটা আশা করেনি ও। শুধু তো নিজের মনের কথাটা জানিয়ে যেতে চেয়েছিল। হয়তো কোনোদিন সামনেই আসবে না। আসলে নিজেকে জাহির করতে ভালোবাসে না অহন।
আরাত্রিকা যদি ওর হওয়ার হয় তবে নিজে থেকেই সেই অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ও জানে যদি ডেস্টিনি চায় তবে নিশ্চয়ই কোনো না কোনো দিন অহন ঠিকই দাঁড়াবে আরাত্রিকার সামনে। কি বলবে সেদিন আরাত্রিকা? নিজের মনের সব কথা উজাড় করে দিতে পারবে কি ওর কাছে? মুখ চোরা লাজুক ছেলেটাকে কাছে টেনে নিতে পারবে তো? দীর্ঘশ্বাস ফেলল অহন, আর ঠিক তখনই ঢুকলো ভয়েস মেসেজটা। আমি যে আর এত কিছু সহ্য করতে পারছি না। এখনো জেগে আছে মেয়েটা। তার মানে ওর চিন্তা ভাবনা সঠিকই ছিল। কোনো একটা কারণে ভীষণ রকম অস্থির হয়ে আছে আরাত্রিকা, আর তাই বোধহয় এত রাত্রে ভয়েস মেসেজ পাঠাতেও একটুও দ্বিধা বোধ করেনি ও। এতদিন যতটুকু লক্ষ্য করেছে আরাত্রিকাকে সবটুকুই অনুভবের কাছে জানিয়েছে ও। যদিও কিছুই জানে না, তবুও কেন জানে না ওর মনে হচ্ছে মেয়েটা কোনো একটা কারণে ভীষণ ডিপ্রেসড। ও হ্যাঁ, কারণটা তো অহন জানে। ব্রেকআপ হয়েছে আরাত্রিকার। নিজের মনে আবারও টাইপ শুরু করলো অহন। আবারও মেসেজ। তাড়াতাড়ি মেসেজটা ওপেন করলো আরাত্রিকা। রাত্রি যখন গভীর তখন চিন্তাগুলো সরিয়ে দাও, স্বপ্নগুলো নিক ছুটি আজ, তুমি সুখে নিদ্রা যাও। তোমার হয়ে ভাবছে যে সে অলক্ষ্যে জেগে আছে। যখন তুমি নিঃসঙ্গ দেখবে সে ঠিক পৌঁছে গেছে। একটা শীতল বাতাস স্পর্শ করলো ওর শরীর মন। শান্ত হয়ে এলো আরাত্রিকা। চোখ দুটো ভারী হয়ে এলো। ঘুম ঘুম চোখে কোলবালিশটাকে একেবারে জাপটে ধরল ও। কোনো ক্রমে টাইপ করলো ফোনে 3টে শব্দ। কবে দেখা হবে? রিপ্লাইটা পড়েই একটা হালকা হাসি ছড়িয়ে পড়ল অহনের ঠোঁট জুড়ে। কি মনে করে লিখেই ফেলল, খুব তাড়াতাড়ি। আর জেগে থাকতে পারল না আরাত্রিকা। ঘুম এসে ভর করল 2 চোখে। শুধু কানের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকলো কবিতার কয়েকটা শব্দ। তোমার হয়ে ভাবছে যে সে অলক্ষ্যে জেগে আছে। যখন তুমি নিঃসঙ্গ দেখবে সে ঠিক পৌঁছে গেছে। আরাত্রিকার ঘুম ভাঙল তখন প্রায় 7:45। আজ অনেকটা লেট হয়েছে উঠতে। এত গভীর ঘুম ঘুমিয়ে পড়েছিল যে অ্যালার্ম বেজে বেজে কখন যে থেমে গেছে নিজেই বুঝতে পারেনি। তড়িঘড়ি বাথরুমে ঢুকলো আরাত্রিকা। তারপর ফ্রেশ হয়ে চেঞ্জ করে কোনো ক্রমে ব্যাগটা নিয়ে ছুটল স্কুল। ব্রেকফাস্টের নামে কোনো ক্রমে 2টো বাটার টোস্ট আর একটা কলা। প্রতিদিন ভাত খেয়েই যায়, কিন্তু আজ এত দেরি হয়ে গেছে যে ভাত বসানোর সময়টুকু পর্যন্ত নেই। তাড়াহুড়োতে গত রাতের কোনো কথাই মনে ছিল না আরাত্রিকার। এদিকে স্কুলে পৌঁছে পরপর ক্লাস নিতে নিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল ফোনের দিকে আর চোখই দেয়নিও। লাঞ্চ টাইমে ফোনটা হাতে নিয়ে লকটা খুলতেই চোখে পড়ল 10টা মিসড কল। অনির্বাণ। এক এক করে গত রাত থেকে ঘটে চলা সব কথাই মনে পড়ে গেল ওর। প্রচণ্ড কান্না পেল আরাত্রিকার। কেন, কি চাই এই মানুষটা? কেন আবার ফিরে আসতে চাইছে? কি হবে ওকে বিরক্ত করে? কি পাবে ও? তবে কি কোনোভাবে আবারও চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করবে লোকটা? ওর সেই ভাইরাল হওয়া ফটোটার কথা তো কেউ জানে না শান্তিনিকেতনে।
যদি লোকটা কোনোভাবে সবাইকে, না না, এ হতে দিতে পারে না আরাত্রিকা। ভয়ের একটা চোরা স্রোত বয়ে গেল ওর সারা শরীর বেয়ে। শীত শীত করতে শুরু করলো ওর। এর পরের ক্লাসগুলো কোনো রকমে শেষ করে বেরিয়ে এলো স্কুল থেকে। কিছুটা পথ হেঁটে তারপর টোটো ধরে ও। আজ ওইটুকু পথ হাঁটতেই ওর মনে হচ্ছিল ওকে যেন কেউ ফলো করছে। এই বিকেল বেলাতেও কিরকম যেন গা ছমছম করছে আরাত্রিকার। না, এইভাবে ভয় ভয় বাঁচা যায় না। কিছু একটা করতেই হবে ওকে। সেরকম হলে প্রশাসনের সাহায্য নেবে। এইসব ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে হাঁটছিল ও। এই অভিশপ্ত অতীত কি সত্যি ওর পিছন ছাড়বে না? বারবার আরাত্রিকা যখন সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে তখনই সমস্ত কিছু গোলমাল হয়ে যায়। একটু বেখেয়াল হয়ে পড়েছিল আরাত্রিকা। তাই রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই উল্টো দিক থেকে আসা একটা গাড়ি প্রায় পাশ কাটিয়ে চলে যায়। অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে যায় ও। হাত থেকে পড়ে যায় সমস্ত ফাইলপত্র। চটপট সম্বিত ফিরে আসে আরাত্রিকার। লক্ষ্য করে যে ও রাস্তার রং সাইড দিয়ে হাঁটছিল এতক্ষণ। ফাইলপত্র তুলে নিজেকে ঠিকঠাক করে রাস্তা পার হতে যাবে তখনই পিছন থেকে চেনা কণ্ঠস্বর শুনতে পায়। আরে কি দিদিমণি, খুব চিন্তা করছেন নাকি? আচ্ছা, লাইফে এত টেনশন কিসের আপনার? সত্যি কথা বলতে কি, এই পাগলাটে লোকটাকে এই মুহূর্তে এখানে দেখে খানিকটা বিরক্ত হয়ে পড়ে আরাত্রিকা। লোকটার দিকে তাকিয়ে আরাত্রিকা বলে ওঠে, কেন বলুন তো, তাতে আপনার কি? আর আপনি যেখানে সেখানে এভাবে আমাকে বিরক্ত করেনি বা কেন? যা বাবা, আমি আবার আপনাকে কখন বিরক্ত করলাম? দেখলাম আপনি অন্ধের মতো রাস্তা পার হচ্ছেন, কি যেন কি একটা ভাবছেন। দেখে খুব চিন্তিত লাগছে, তাই জিজ্ঞেস করলাম যে আপনি কোনো টেনশনে আছেন কিনা। এতে বিরক্ত করার কি দেখলেন? হ্যাঁ, শুনুন, আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে এভাবে আমাকে ফলো করতে থাকলে আমার বিরক্ত লাগাটাই স্বাভাবিক। সোজা কথা সোজাভাবে জবাব দিন, কি চাই আপনার? দেখুন, এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মধ্যে ঢুকে থাকা ভূতটা ঝেড়ে ফেলতে হবে। আর তার জন্য আমার কিছু চাই না, তবে আপনার চাই। আমার আবার কি চাই? কখন বললাম যে আমার কিছু প্রয়োজন? আরে বাবা, আপনি বলেননি, আমি নিজেই বুঝতে পেরে গেছি। আপনার মধ্যে একটা ভূত ঢুকেছে, ওটাকে ঝাড়ফুঁক করে তাড়াতে হবে। মানে আপনার এই মুহূর্তে সিম্পলি একজন ওঝার প্রয়োজন। ওঝা, ঝাড়ফুঁক, টুকটাক, এইসব এইসব ব্যাপারে কেউ বিশ্বাস করে? আর আপনার এত বড় সাহস কি করে হয় বলার যে আমার মধ্যে ভূত ঢুকেছে? আরে বাবা, এটা তো সামান্য ব্যাপার, বুঝতে পারবো না? এটা তো আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে। আমি হলাম গিয়ে প্রফেশনাল ওঝা। আপনার এই রকম বিকৃত মুখ, ঠিকরে বেরিয়ে আসা চোখ, এলোমেলো চুল, একটা কানে দুল, চোখের কোণে কালি, জলের বোতল খালি, এইসব দেখেই তো বোঝা যাচ্ছে যে আপনাকে ভূতে ভর করেছে। আচমকাই নিজের একটা কানে হাত দিয়ে আরাত্রিকা টের পেল যে কখন যে একটা কান থেকে দুলটা খুলে পড়ে গেছে ও খেয়ালই করেনি। আরও রেগে তেলে বেগুনে জ্বলে উঠল আরাত্রিকা, আর সঙ্গে সঙ্গে বলল, এই এই শুনুন, আমার উপর ভূতে ভর করেছে, আর আপনি ওঝা? আর কি করার আর জায়গা পান না? না, এবার কিন্তু আমি আপনার গলার টিপে ধরবো বলে দিচ্ছি। এই তো কনফার্ম, সাবাস। এইভাবেই তো বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে ভূতটা প্রকট হয়ে উঠছে, তাই তো আপনি গলা টিপতে চাইছেন। আরেকটু অপেক্ষা করুন, এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি ভূতটাকে। এবার আরাত্রিকা বেশ কিছুটা বিরক্ত আর তার সঙ্গে অনেকটা এলোমেলো হয়ে আসা চিন্তা ভাবনা মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ করলো। রীতিমতো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল, আর কাঁদতে কাঁদতে বলল, এই কেলেঙ্কারি, আরে থামুন,
আচ্ছা বিপদে পড়লাম। চুপ করুন। আরে, কাঁদছেন কেন? কেন এরকম করছেন আমার সঙ্গে? দেখুন দেখুন, আমার একদমই ভালো লাগছে না। আমার মনের অবস্থা ভীষণ খারাপ। আচ্ছা আচ্ছা, প্লিজ বোঝার চেষ্টা করুন। কে আপনি? বারবার বারবার এরকম কেন করেন? আরে 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 বাবা, বললাম না আমি হলাম গিয়ে প্রফেশনাল ওঝা। আমায় 2 মিনিট সময় দিন, সব ভূত ভাগিয়ে দিচ্ছি। এবার দুঃখের মধ্যেও খানিকটা ফিক করে হেসে ফেললো আরাত্রিকা। এই শুনুন, আর না আপনাকে নেওয়া যাচ্ছে না। আপনি ইলেকট্রিশিয়ান, আপনি দালাল, আপনি তান্ত্রিক, আজ আবার জানলাম আপনি ওঝা। এই সত্যি করে বলুন তো, আপনি কে? আমি কে সেটা জানতে চান, তাই তো? বেশ, শুনুন তাহলে। আমার বয়স যখন 7 বছর, তখন আমার বাবার বয়স ছিল আমার বয়সের 5 গুণ। আর এখন আমার বয়স 28। তাহলে এখন আমার বাবার বয়স কত দাঁড়ালো হিসেব করে চটপট বলুন, চটপট চটপট। শুনুন, আপনি আপনার নাম যদি নাই বলতে চান বলবেন না, তাই বলে এরকম হেয়ালি করে কথাবার্তা বলবেন না তো। এমনিতেই আমি ঘেঁটে আছি। এই কথা বলে নাকের উপর রাগ দেখিয়ে গট গট করে হাঁটা শুরু করলো আরাত্রিকা। আর পিছন থেকে লোকটা ডেকে উঠল, আরে আরে ও দিদিমণি, এই সামান্য হিসেবটুকু করতে পারলেন না দেখছি, তাহলে আর স্কুলের বাচ্চাদের কি শেখাবেন বলুন তো? এবার রেগে মেগে আরাত্রিকা ঘুরে দাঁড়ালো আর বলল, শুনুন, প্রথমত আমি অঙ্কের টিচার নই, আর দ্বিতীয়ত আপনার বাবার বয়সের সঙ্গে আপনার নামের কি সম্পর্ক আছে আমায় একটু খুলে বলতে পারবেন? এই তো না, সবটাই না শুনে চলে যাচ্ছিলেন। আরে বাবা, আমার ব্যাপারটা শুনবেন। তার আগে আপনার কেসটা কি বলুন তো? কিছু বলতে না চাইলেও মুখ ফসকে আরাত্রিকা বলে ফেলল, অনির্বাণ। বড্ড বিরক্ত করছে অনির্বাণ আবার। আমি যেখানে রয়েছি, চাকরি করছি, সে কথা কি করে জেনে গেল? কেন যে আমার অতীত আমার পিছু ছাড়ছে না। বেশ অবাক হয়ে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনে লোকটা বলল, আচ্ছা ম্যাডাম, এই অনির্বাণের কেসটা কি? নতুন এন্ট্রি নাকি? উফ, সব ব্যাপারেই আর কি না আপনার একটুও ভালো লাগে না। কোনো নতুন এন্ট্রি নয়। আমার প্রাক্তন। আমাদের বিয়েরও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন আগেই জানতে পারি ও ও অন্য নারীতে আসক্ত। এমনকি তাদেরকে নিয়ে বিভিন্ন হোটেলে ফুর্তি করে বেড়ায়। তাই বিয়ে ভেঙে দিয়ে আমি এখানে চলে এসেছি। ও আচ্ছা, তাহলে তো জটিল ব্যাপার। এতদিনে বুঝলাম। তো ভালোই তো হয়েছে। বিয়ের আগেই জানতে পেরে গেছেন আপনার প্রাক্তনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, নিজেকে সরিয়ে এনেছেন। বাস, কুল। এই আপনি থামুন তো। বলছি, সেই ছেলেটা আবার আমাকে ফোন করে বিরক্ত করছে। এখন আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। ওয়েট, মাথাটা ঠান্ডা করুন। চলুন, সামনে একটা ওই মহর্ষি নিবাসের সামনে একটা ছোট বসার জায়গা আছে, ওই জায়গায় বসে আমরা কথা বলি। অদ্ভুত মোহগ্রস্ত হয়ে লোকটার পিছন পিছন তাকে অনুসরণ করে মহর্ষি নিবাসের সামনে চলে এলো আরাত্রিকা। ছোট্ট চায়ের দোকানটার সামনে বাঁশের ছোট ছোট তক্তা দিয়ে তৈরি করা বেঞ্চের উপর বসল। তারপর বলে চলল নিজের মনের কথা। অনির্বাণের সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের। ভালোবেসেছিলাম ওকে। জীবনে ভালোবাসা অনেকবারই এসেছিল, তবে মন থেকে বোধহয় ওকে বড্ড বেশি বিশ্বাস করেছিলাম আমি। কিন্তু এভাবে আমাকে ও বিট্রে করবে কখনো ভাবতেই পারিনি। বিয়ের মাত্র কয়েকদিন আগে জানতে পারলাম ছেলেটা এরকম। ভাগ্যিস জানতে পেরেছিলাম, না হলে কি যে হতো। কিন্তু এইসব কথা আমি আপনাকেই বা কেন বলছি কে জানে। আরে নো প্রবলেম। আমার মনে হয় আপনার মনের ভার খানিকটা হালকা করা উচিত। মনের দুঃখ মনে চেপে রাখতে নেই ম্যাডাম। মন ফুলতে ফুলতে ফেটে যায়, ঠিক বেলুনের মতো। এই থামুন তো, যত সব ইললজিক্যাল কথাবার্তা। মন আর বেলুন এক জিনিস?
আপনার প্রাক্তন আর লম্পট অনির্বাণ যদি একই ব্যক্তি হয় তাহলে মন আর বেলুনের তফাৎ কোথায়? না, আপনার সঙ্গে ফালতু তর্ক করার কোনো ইচ্ছা আমার নেই। এই শুনুন তো, আমাকে বাড়ি ফিরতে হবে। বলেই সে যাত্রায় হনহন করে হাঁটা লাগালো আরাত্রিকা। তুমি যাকে ভালোবাসো, চতুর্থ পর্ব আজ এ পর্যন্তই। যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রতিদিনের মতো আজও অনুরোধ জানাবো, যদি আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো ভালো লাগে আর আপনি প্রতিদিন আমাদের চ্যানেলের গল্প শুনতে ভালোবাসেন অথচ কোনোভাবে সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করতে ভুলে গেছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করতে কিন্তু ভুলবেন না যেন। তাহলে পরবর্তী গল্প যখনই আপলোড হবে ঠিক তখনই আপনার মোবাইলের স্ক্রিনে পৌঁছে যাবে নোটিফিকেশন। আপনারা তো জানেনই ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorshum.com। আমাদের ওয়েবসাইট লিংক এবং আমাদের ফেসবুক পেজের লিংক দুটোই দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, প্রয়োজন হলে ডিএম করতে পারেন সেখানে। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্মরণিকা শীল, অঞ্জনা গাড়ু, ইন্দ্রাণী আড্ডি, অদিতি মণ্ডল, শ্রীকান্ত ঘড়ুই, রিমি সেন, সঞ্জয় দাস, কণা রোজারিও, বিশ্বজিৎ পাত্র, মোহিনী ভট্টাচার্য সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজ কিন্তু এই গল্পে এতদিন অন্তরালে থাকা শেফের নাম প্রকাশ করা হয়েছে। গল্পটা মন দিয়ে শুনে থাকলে অবশ্যই শেফের নামটা আপনাদের বলতে পারারই কথা। চটপট লিখে জানান তো শেফের নাম কি? প্রতিদিনের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে, আর তারপর এই গল্পের পঞ্চম পর্ব নিয়ে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। ততক্ষণ উপভোগ করুন ডিসেম্বরের শীত আর ভালো থাকুন, ভালোবাসার মরশুমে ভালোবাসায় ভরে থাকুন।